অনেকেই গুলিয়ে ফেলেন জুলাই যোদ্ধার কথা বললে ৭১ নাকি বিসর্জন দেওয়া হয়। আমি বুঝতে পারি না কারণটা কি। সবাই ৭২-এর সংবিধান নিয়ে কথা বলে। আচ্ছা, ৭২-এর সংবিধান তো ১৬বার ১৭বার অ্যামেন্ডেড হয়েছে এবং ২০১৬ সালে সর্বশেষ সংশোধিত হয়েছে। তাহলে এটা কি ২০১৬ সালের সংবিধান নাকি ৭২-এর সংবিধান? সংবিধান যখনই সংশোধন হোক সে ৭২-এর সংবিধানই থাকবে। আজকেও যদি সংশোধিত হয় সে ৭২-এর সংবিধানই থাকবে। সুতরাং এই যে ভেগ টার্মগুলা বলে এটা আমাদের কাছে বেদনাদায়ক এবং সবসময় সংবিধান সংশোধন হইতে হবে। এবং এই সংবিধান যদি সংশোধন না করে, আমরা একটা কথা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে সংবিধান মোতাবেক নাকি সবাই ক্ষমতায় গেছে, সংবিধান মোতাবেক পার্লামেন্টে ঢুকেছে। আমি একটা সিম্পল প্রশ্ন রেখে যাই, রাষ্ট্রপতি যে ভাষণটা দিলেন, উনি ১৭ মাস পরে যে একটা নির্বাচন হলো সংসদ ভেঙে যাওয়ার পর, ওনার তো একটু ব্যাখ্যা দেওয়া উচিত ছিল যে ১৭ মাস পরে আমরা কেন করলাম এবং ১৭ মাস পরেও কি আমরা সংবিধানের মধ্যে ছিলাম কি না, এই ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল। ২ নম্বর, একজন স্পিকার আমরা খুঁজে পাইনি। সেই স্পিকার ওনার লাস্ট স্টেশন ছিল সেনানিবাস, যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর তার অনেক দায়িত্বশীল কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরিয়েছেন, আইসিটির চিফ প্রসিকিউটরকে সরিয়েছেন, এরকম দায়িত্বশীল অনেক কাজ করেছেন। তাদেরও তো নৈতিক দায়িত্ব ছিল। স্পিকার কোথায়? আমরা স্পিকারবিহীন যখন সংসদ শুরু করলাম, তার মানে আমরা সংবিধানের মধ্যে নাই, এবং সংবিধানের মধ্যে নাই অথচ বারবার বলি আমরা সংবিধানের ভিতরে আছি। এই প্রশ্নগুলোর সমাধান আমাদের দরকার। এবং আজকের আয়োজক বিশেষ করে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করছে এবং এখানে আমাকে আমন্ত্রণ করায় আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে যে যারা এই নেক্সাস ডিফেন্স এবং জাস্টিসের ভিতরে অন্তর্ভুক্ত, আমি অলমোস্ট তাদের সবাইকে, মোটামুটি যাদেরকে চিনি তারা সবাই দক্ষ, যোগ্য এবং বাংলাদেশের ট্যালেন্টেড আর্মি অফিসার তারা ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে এই ট্যালেন্টেড অফিসার যারা, এরাই কাল ধরে আমাদের দেশে ভিকটিম হয়ে আসছে ইন টার্মস অফ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এখানে কারো আবার আছে দীর্ঘদিন আমি আর্মিতে চাকরি করলাম কিন্তু আমার ক্যান্টনমেন্টে প্রবেশ নিষিদ্ধ, হুইচ ইজ ভেরি পেইনফুল। তো আমরা এই একটা স্বাধীন দেশে একজন আর্মিতে চাকরি করে দীর্ঘদিন চাকরি করার পর ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না, এর মতো বেদনাদায়ক কোনো ঘটনা আমার কাছে মনে পড়ে না। সুতরাং আমি মনে করি আমাদের যে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের যে দাবি করি, তার ভিতরে এগুলো সব কিছুই সম্পৃক্ত। সুতরাং আমি মনে করি যে এই ধরনের চিন্তাভাবনা থেকেও রাষ্ট্রকে সরে যেতে হবে এবং আজকে যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তাকেও এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এত দীর্ঘদিন চাকরি করার পর একজন লোক সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ হয় কিভাবে। এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করি আমি আরেকটা, যে আজকে এখানে যারা আছেন, আমি এই ধরনের যদি প্রোগ্রাম টাইম টু টাইম হয় বাংলাদেশে, আমার কাছে মনে হয় এটা হওয়ার প্রয়োজন আছে এবং ইন্টারেকশন বাড়ানোর দরকার আছে। কারণ আমরা আমাদের দেশে বরাবরই দ্বিদলীয় শাসন দেখে আসছি এবং আজকেও আমরা সেই দ্বিদলীয় আরেকটা দলের শাসনের ভিতরে পড়েছি। একটা নতুন সরকার গঠিত হয়েছে মাত্র কয়েকদিন আগে। লম্বা বক্তব্য রাখার আমারও সময় নাই, আপনাদেরও শোনার সময় নাই। আমার আর একটা ইফতার পার্টি আছে, সেখানে যেতে হবে। শিক্ষামন্ত্রী সাহেব একটা আইন পাশ সার্কুলার দিয়েছে যে বর্তমানে কলেজে কোনো সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে না। ওনাকে আমি অনুরোধ করব, তাকে কি ঝাড়ু মারার জন্য রাখবেন না ঘষা মাজা করার জন্য দেবেন সভাপতিকে? সভাপতি যদি সত্যিই একটা কলেজকে চালাইতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানকে চালাইতে হয়, তার তো ন্যূনতম একটা যোগ্যতা লাগবে। এই আয়োজকদের মাধ্যমে, উপস্থিত সকলের মাধ্যমে এটাই অনুরোধ করব, জাতিকে ধ্বংস করেন না। বিদেশিদের পরামর্শে জাতিকে ধ্বংস করার জন্য পদক্ষেপ নেবেন না। এটা একটা উত্তম পদক্ষেপ নতুন প্রজন্মকে ধ্বংস করার। কারণ সভাপতি যদি লেখাপড়া না জানে, একটা মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি হোল্ডার ইউনিভার্সিটির বা কলেজের শিক্ষক হবে, তার সাথে বসে কি কথা বলবে? সে তো ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে বাজার করে ঘরে যাবে। মেহরবানি করে দেশের এবং আমাদের ছেলে মেয়েদের এই ক্ষতিটা করেন না। অন্যগুলি নিয়ে আজকে কথা বলবো না, অনেক সুযোগ হবে
আপনারা প্রতিদিনই কিছু না কিছু কাজ করছেন। এগুলি করার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনার সাথে কারা আছে, তাদের অতীত কি অভিজ্ঞতা, কোথায় কাজ করেছে, কাদের সাথে সম্পর্ক এবং আপনাকে কি পরামর্শ দিচ্ছে, এই জিনিসগুলি যাচাই বাছাই করে দস্তখত করেন, না হলে নিজেই একদিন বিপদে পড়তে পারেন তাদের কারণে। এখন যে কথাগুলি আমাকে বলতে বলা হয়েছে, শুধু বিডিআর হত্যাকাণ্ড না, স্বৈরাচারী আমলের সময় হাসিনার আমল থেকে যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বা অন্যায় কাজ হয়েছে, প্রত্যেকটার বিচার হওয়া উচিত। কোনো জিনিস বিচার ছাড়া যাওয়া উচিত না, যে হোক না কেন। আমি মনে করি আমাদের কাছে যদি ক্ষমতা থাকে আমরা সেটা বিচার নাও করতে পারি, কিন্তু আল্লাহর হাত থেকে রক্ষা পাবেন না। কেউ পৃথিবীতে এই যাবৎ রক্ষা পায় নাই। চারিদিকে তাকান, এটার উত্তর পাবেন। ইরানের দিকে তাকাইলে সর্বশেষ উত্তরটা পাবেন। আমার এখনো স্মরণ আছে 2010 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটা প্যারেডের জন্য শেখ হাসিনা দাওয়াত করেছিল, হেলিকপ্টারে করে নিয়েছিল। একটা রুমে দুপুরে হাত ধোয়ার জন্য আমাদেরকে নিয়ে গেল, আমি, আমার স্ত্রী এবং ইরানি অ্যাম্বাসাডার। আমি মনে করলাম এই সুযোগে তার সাথে একটু কথা বলি, কারণ আমি ইরানে মন্ত্রী হিসাবে ভিজিট করেছিলাম। তাদের স্পিকার এবং প্রেসিডেন্টের সাথে ঘণ্টাধিক, 1 ঘন্টার উপরে রাফসানজানির সাথে কথা হয়েছে। রাফসানজানি সাহেব যখন বাংলাদেশে আসলেন, বেগম জিয়াকে বললেন ওই মিনিস্টারের দরকার আমার, যিনি ইরান গিয়েছিল। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের কি অ্যাটম বম আছে? অ্যাম্বাসাডার কিন্তু কোনো উত্তর দেয় নাই। তিনি হ্যাঁ বললেন না, না বললেন না। তো আমি মিলিটারি পার্সন হিসেবে আমার যা বুঝার আমি সেটা বুঝে গেলাম। এখন তো আপনারা দেখছেন আমেরিকা হাত জোর করতেছে, ভাই মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, আপাতত আমাদেরকে মাফ করে দাও। ইরান বলতেছে না, এখন আমাদের টার্মসে মাফ হবে। আগে তো তোমাদের টার্মসে হয়েছে, এখন আমাদের টার্মসে হবে। সুতরাং বাংলাদেশকে এটা বুঝতে হবে, কোনো জিনিস স্থিতিশীল না, সব কিছু হলো গতিশীল। আমার কথায় সব কাজ হবে না, আমার মতের ভিত্তিতে সবাই সব কিছু গ্রহণ করবে না। এমন কোনো কাজ করা উচিত না যেটা জনগণ গ্রহণ করবে না, রাস্তায় সবাই নেমে পড়বে। আমি প্রথমে আজকে অনুরোধ করলাম একটাই শুধু, অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। 2 নম্বর হলো বিডিআর সহ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, গম খুন হয়েছে, প্রত্যেকটার বিচার হবে, না হলে আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আমরা যারা আছি, যারা এগুলি সমর্থন দেব, আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে। আল্লাহ কাকেও ছেড়ে দেবে না, ছাড় দিতে পারে কিছুদিনের জন্য। যা হোক, আমার আরেকটা জায়গায় যেতে হবে, দেরি হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিই। আপনাদের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি। ইনসিডেন্টালি আজকে আমার বার্থডে এবং 13 তারিখে পড়ছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। 13 মার্চ আমার বার্থডে, 1939। আজকে আবার 13 তারিখে পড়ছে। I am young. Who told you I am old? 1939। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, দেশটা সঠিক পথে চালুক, এটাই কামনা করি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুশাসন প্রতিষ্ঠা হোক, সকলের জন্য মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।